সকাল দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি জিটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন সোফি নিবেদিত মনের কথা অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোকরেভ। আমাদের এই আয়োজনের প্রতিটি পর্বে আমরা নারীদের পিরিয়ড চলাকালীন সময় নানা ধরনের প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি, যেগুলো নিয়ে সচরাচর আমরা অনেক ক্ষেত্রে পরিবারের সবার সঙ্গে আলোচনা করতে পারি না, এবং সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয় স্বাচ্ছন্দ্যে, অনেকখানি আত্মবিশ্বাসে। ঠিক আজও তার ব্যতিক্রম কিছু নয়। আজ আমরা আলোচনা করব আপনার পুরো পিরিয়ড চলাকালীন সময় আপনি কীভাবে আপনার গোপনাঙ্গটিকে সুরক্ষিত রাখতে পারেন, কোন অন্তর্বাসটি আপনার পড়া জরুরি, এবং সেক্ষেত্রে এই যে একটি বাংলাদেশের মতো গরম এবং আর্দ্র আবহাওয়ায় অনেক নারীরাই পিরিয়ড চলাকালীন সময় নানাভাবে অস্বস্তিতে ভোগেন। দেখা যায় গরম এবং তীব্র ঘর্ষণের কারণে অনেকের গোপনাঙ্গের আশেপাশের জায়গাটিতে জ্বালা পোড়া কিংবা একটা অস্বস্তি ভাব তৈরি হয়। এই জায়গাগুলো থেকে নিজেকে সুরক্ষিত রাখবার জন্য করণীয় বিষয়গুলো কি হতে পারে, কি করে নিজেকে সুরক্ষিত রাখবেন, এবং পিরিয়ড চলাকালীন সময় আপনার কোন ধরনের স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা উচিত, সেটি আপনাকে কিভাবে সুরক্ষিত রাখবে, প্রত্যেকটা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে আছেন একজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মুসাররাত সুলতানা, ফার্স্ট প্রিন্সিপাল অধ্যাপক ও বিভাগীয় প্রধান, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। দর্শক, আজকের আলোচনার বিষয়ে যে কোনো তথ্য কিংবা পরামর্শের জন্য চাইলেই ফোন দিতে পারেন টেলিভিশন স্ক্রলে দেখানো নাম্বারে। আমরা চেষ্টা করব আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা আপনার এই বিষয়টি নিয়ে আলোচনা করবার। ম্যাম, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ অর্থে, এবং জিটিভিকে আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকেও ধন্যবাদ। প্রত্যেকটি সময় আমরা দেখি যখন পিরিয়ড হয় নানাবিধ সমস্যার মধ্যে দিয়ে আমরা যাই, বিশেষ করে এই যে গরম চলছে, আর্দ্র পরিবেশ, দেখা যায় যে অনেক সময় চিটচিট অনুভূতি হয়, একটা অস্বস্তিকর জ্বালা পোড়া ভাব। প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু শুরু করি একটি প্রাসঙ্গিক বিষয় নিয়ে। যখন পিরিয়ড চলে দেখা যায় আমরা শৌচাগারে যাচ্ছি, বারবার ওয়াশরুম যখন ব্যবহার করি, ফিরে আসার সময় অনেক ক্ষেত্রে সেটা প্রপারলি ওয়াশ করার পরে ক্লিন করি না। মোছাটা আসলে শুকনো রাখাটা কি কারণে জরুরি? ধন্যবাদ। আসলে এই খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু এটা, কারণ হচ্ছে যে আমাদের দেশে আবহাওয়া যেরকম আর্দ্র, তাতে করে বেশিরভাগ সময়, বছরের বেশিরভাগ সময় কিন্তু আর্দ্র আবহাওয়া বিরাজ করে। তো সেই জন্য যে ওয়াশরুম ইউজ করার পরে স্পেশালি কি হয়, পিরিয়ডের সময় ওখানে একটা প্যাড থাকে, প্যাডের স্যানিটারি ন্যাপকিন, সেগুলো ইউজ করার কারণে দেখা যাচ্ছে যে ওখানে বিভিন্ন ধরনের ছত্রাক জাতীয় ইনফেকশন হতে পারে যদি জায়গাটা ভেজা থাকে, ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা, এবং ছত্রাক, অনেক ধরনের ছত্রাকই কিন্তু ওখানে আক্রমণ করতে পারে। তো সেই জন্য আমরা সবসময় অ্যাডভাইস করি যে আমাদের মেয়েদের যে আপনারা জায়গাটা ওয়াশ করার পরে ভালো মতো ক্লিন করতে হবে, ওয়াইপ দিয়ে অথবা টিস্যু দিয়ে মুছে তারপরে আপনি স্যানিটারি ন্যাপকিনটা ইউজ করেন। অনেকে একটু এখানে অ্যাড করতে চায়, অনেকে কিন্তু টিস্যু ইউজ করে, এটা কিন্তু একদমই ক্ষতিকর। ওখানে টিস্যু রেখে আসলে হয় কি, টিস্যুর গুঁড়াগুলা ভেঙে ভেঙে মাসিকের রাস্তার ভিতরে যে বিভিন্ন ধরনের ইনফেকশন করতে পারে ভ্যাজাইনাতে, এবং ইন দ্য লং রান দীর্ঘ সময় পরে কিন্তু ওভারিয়ান টিউমার, ওভারিয়ান বিভিন্ন ধরনের সমস্যাও করতে পারে। সেই জন্য আমি বলবো কখনোই টিস্যু ব্যবহার করবেন না, ভালো এবং উন্নত মানের স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা উচিত। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা ভ্রমণে থাকি, নারীরা যখন ভ্রমণে থাকে কিংবা বাইরে অফিসের কাজে যাচ্ছে, বাসে ট্রেনে জার্নি করছে, অনেক সময় এই যে দ্রুত করে কিভাবে শুকিয়ে ফেলবে বিষয়টি অনেকে মাথায় থাকে না। তো এই জায়গাটিতে ইন্টিমেট ওয়েট ওয়াইপ ব্যবহার করার বিশেষ কোনো গুরুত্ব রয়েছে কিনা? হ্যাঁ, অবশ্যই ইন্টিমেট ওয়েট ওয়াইপ যদি ইউজ করতে পারে তাহলে পরে কিন্তু সেই ক্ষেত্রে বিশেষ করে জার্নিতে বা দূরে কোথাও যাচ্ছে, স্যানিটারি, আমাদের তো সব জায়গায় আসলে শৌচাগারগুলো ভালো থাকে না, সেই সব জায়গায় তারা ওয়েট ন্যাপকিন ইউজ করে ওটা ওয়াইপ করে নিতে পারে, যাতে করে দীর্ঘ সময় ওখানে যদি স্যানিটারি ন্যাপকিনে আপনার ব্লাড লেগে থাকে বা থাকে, ওটা কিন্তু একটা সোর্স অফ ইনফেকশন, এই ব্লাডটা কিন্তু একটা সোর্স অফ ইনফেকশন, সেই জন্য ওটাকে অবশ্যই ওয়াইপ করে নেওয়াটা ভালো। মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা গোসল করতে যাচ্ছি, মানে সাধারণ সময় পিরিয়ড চলাকালীন সময় ছাড়াও যখন গোসল করি আমরা তো শরীরের প্রত্যেকটি অর্গানকে আসলে সুন্দরভাবে পরিষ্কার করি, এটা ক্লিনজিং এর একটা পার্ট, কিন্তু ইন্টারনাল অর্গানটাকে অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় নিজেদের মনের মতো করে ক্লিন করি, সাবান দিয়ে, বডি ওয়াশ দিয়ে, শাওয়ার জেল দিয়ে। মানে আমরা যদি আমাদের গোপনাঙ্গটাকে পরিষ্কার করতে চাই, সেক্ষেত্রে শাওয়ার জেল বা সাবান এই বিষয়গুলো দিয়ে পরিষ্কার করাটা কি সঠিক, নাকি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে? আসলে এই জায়গাগুলো তো খুব মাইল্ড, ঠিক না, এবং এখানকার আমাদের মেয়েদের চামড়া কিন্তু পুরুষের তুলনায় অনেক পাতলা থাকে। তো সেই জন্য আমরা অনেক সময় অ্যাডভাইস করে থাকি যে ইন্টিমেট ওয়াশ আছে কিছু, সেই ইন্টিমেট ওয়াশ যদি ইউজ করতে পারে অবশ্যই ভালো। বা অনেকে দেখা যায় বারে বারে ভালভোভাজাইনাইটিস হচ্ছে, মানে ওই যোনিপথের ইনফেকশন ছোট ছোট মেয়েদেরও হয়ে থাকে,
বা বিবাহিত তাদেরও হয়, তো সেই কারণে আমরা প্রেফারেবল হচ্ছে এটা, মানে আমরা মনে করি যে সাবান বা সাবানের পিএইচ মেনটেন করার ইয়ে এক এক সাবানে এক এক রকম থাকে, সেই জন্য সফট সাবান অথবা সবচেয়ে ভালো হয় ইন্টিমেট ওয়াশ যদি ইউজ করতে পারে, অ্যাটলিস্ট সপ্তাহে 1-2 দিন ইন্টিমেট ওয়াশ দিয়ে ওয়াশ করলে পরে সেটা ভালো বেশি। আমরা যখন কোনো স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করি আমরা দেখা যায় যে কতটুকু শোষণ ক্ষমতা সম্পূর্ণ সেটা নিয়ে আমরা খুব শঙ্কিত থাকি, কিন্তু যে আবরণটি বাইরে আসলে আমাদের একদম স্পর্শকাতর অর্গানটার সঙ্গে সংযুক্ত থাকে, সেটা আসলে ফাইবারটা কি দিয়ে তৈরি বা সেটা কতটুকু প্রোটেক্ট করছে সে বিষয়টা নিয়ে শঙ্কিত থাকে না, এটা নিয়ে ভাবাটা কতটুকু জরুরি? হ্যাঁ অবশ্যই, কারণ হচ্ছে লিকেজ হলে তো এটা একটা এম্বারেসিং কন্ডিশন, ঠিক না? ওটা তো অবশ্যই জরুরি। এবং তাছাড়া যেহেতু যাদের একটু প্রলং সাইকেল থাকে, অনেক সময় দেখা যায় অনেকের দীর্ঘদিন চলছে এবং অনেক দিন পর্যন্ত স্যানিটারি ন্যাপকিন ইউজ করতে হচ্ছে, তাতে করে কিন্তু ওই চামড়ার ওই উপরের অংশে আমাদের ভালবা যেটাকে বলি, সেইখানকার চামড়া সংবেদনশীল থাকার কারণে ঘষা লেগে লেগে ওখানে ইনজুরি হতে পারে বিভিন্ন ধরনের, এবং দেখা যায় যে অনেক মেয়েরাই এসে কমপ্লেন করে জ্বালা পোড়া করছে অথবা র্যাশ উঠে যাচ্ছে। তো সেই জন্য অবশ্যই এই জিনিসটা প্রেফারেবল যে খুব বেশি ভালো ভালো কোয়ালিটি যাতে স্মুথ এই ধরনের জিনিসগুলো ব্যবহার করা উচিত, কেমিক্যাল যুক্ত না এরকম ন্যাপকিনগুলো ইউজ করা উচিত, যাতে করে ওখানকার আপনার চামড়া বা স্কিনের কোনো ক্ষতি না হয়। নিশ্চয়ই, অবশ্যই যারা এই বিষয়টাতে থাকে যে বায়ু চলাচলযোগ্য নন ওভেন ফেব্রিক, তাহলে হয়তো যে র্যাশ কিংবা আপনি যে প্রবলেমগুলোর কথা বলছেন যেটা সাফার করে আসলে আপনাদের কাছে প্রতিনিয়ত যাচ্ছে এই ধরনের সমস্যাগুলো নিয়ে। আরেকটি বিষয় জানতে চাই যে আমরা তো রেগুলার অন্তর্বাস ব্যবহার করি, কিন্তু বিশেষ করে পিরিয়ড চলাকালীন সময়ে অনেকেই দেখা যায় দীর্ঘ সময় হাঁটাহাঁটি করছে, ক্যাম্পাসে যাচ্ছে, কর্পোরেট জব করছে, হসপিটালে ডিউটি করছে, হাঁটাহাঁটি করতে গিয়ে দেখা যায় অনেকের ঘর্ষণের সৃষ্টি হয়ে জায়গাটিতে জ্বালা পোড়া সৃষ্টি হয়ে গেল, বিশেষ করে অন্তর্বাস ব্যবহারের ফলে। এবং অনেকের আপনি র্যাশের কথা উল্লেখ করছেন, কমপ্লেন নিয়ে আসে আপনাদের কাছে। একটু জানতে চাই যে আসলে কি ধরনের অন্তর্বাস ব্যবহার করা উচিত এবং কোন অন্তর্বাসগুলো থেকে এড়িয়ে চলার পরামর্শ দেবেন? আমাদের আবহাওয়া শুরুতেই আপনি যেটা বলেছেন আর্দ্র আবহাওয়া থাকে, আর্দ্র আবহাওয়ার কারণে কিন্তু আমাদের ছত্রাকের প্রাদুর্ভাব খুব বেশি, ছত্রাক ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন যেটাকে আমরা বলি। তো একটা তো ড্রাই রাখতে হবে, 2 নম্বর হচ্ছে যে অন্তর্বাসের চয়েস কোনটা আপনি প্রেফার করবেন এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা সিনথেটিকটাকে অ্যাভয়েড করতে বলি, সিনথেটিক অন্তর্বাস সুতি হলে ভালো হয় কিন্তু ভেজা থাকা যাবে না, সেই জন্য আমরা ওই ড্রাই করে নিয়ে তারপরে আপনার অন্তর্বাস ব্যবহার করতে হবে। তারপরে প্রতিদিন ধুয়ে সেটা রোদে শুকানো, এটাও জরুরি জীবাণুমুক্ত করার জন্য, সেটাকে ইস্ত্রি করে নিতে পারলে আরও ভালো। তো সিনথেটিকটাকে আমরা প্রেফারেবল, বাতাস খোলামেলা ছিদ্রযুক্ত এরকম হলে ভালো হয়, যাতে বাতাসটা ফ্রিকশনের সৃষ্টি না হয়। ফ্রিকশন হয়ে হয়ে কিন্তু উপরে চামড়াটা ছিলে যাবে এবং তখন ওখানে সহজে ইনফেকশন হতে পারে, সেই জন্য এটা চয়েস করাটা কিন্তু অত্যন্ত জরুরি। এবং খুব টাইট ফিট না, একটু লুজ এবং সুতি বা বাতাস পাস করে, এয়ার ইজিলি মুভেবল এরকম টাইপের অন্তর্বাস আসলে ব্যবহার করা অবশ্যই। এই জায়গাটাতে পিরিয়ড চলাকালীন সময়ে যেমনটি বলছিলেন কটন, সফট, আরামদায়ক, বাতাস চলাচলের যোগ্য এই ধরনের অন্তর্বাস ব্যবহার করাটা খুব জরুরি। ম্যাম, আরো বিস্তারিত জানবো, একজন দর্শক অপেক্ষায় রয়েছে। কে আছেন দর্শক? আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, টেলিভিশনের ভলিউমটা একদম মিউট করে আপনার প্রশ্নটি করতে হবে, আমরা শুনছি আপনাকে। আমার মেয়ে চলে কি পেট খুব ব্যথা হয়, প্রচুর ব্যথা হয়। জি জি জি। বয়স কত আপনার মেয়ের? কতদিন ধরে এই সমস্যা? 36 বছর। 32। আচ্ছা, মানে আপনার সমস্যা হয়, আপনার বয়স 32 বছর, পিরিয়ড চলাকালীন সময় শুধুমাত্র কি তলপেটে ব্যথা হয় নাকি আর অন্য কোনো সমস্যা হয়? পিরিয়ডের ফ্লো ঠিক আছে কিনা? শুধু তলপেটে ব্যথা হয়। জি জি জি। আপনি কি ম্যারিড? বাচ্চা আছে? হ্যাঁ, বাচ্চা আছে। কয়টা বাচ্চা? শেষ বাচ্চার বয়স কত? এক বাচ্চার বয়স 14 বছর আর এক বাচ্চার বয়স 8 বছর। ম্যাম, কোনো প্রশ্ন রয়েছে? মাসিকটা কি রেগুলার হয় কিনা আপনার? প্রতি মাসে নিয়মিত হচ্ছে? প্রতি মাসে মাসে হচ্ছে। আচ্ছা, তো ধন্যবাদ আপনাকে। এখন আমরা আলোচনা করছি বিষয়টি নিয়ে। ধন্যবাদ দর্শক আপনি যুক্ত হবার জন্য। তো আসলে এটা কিন্তু নর্মাল একটা ব্যথা হয় স্বাভাবিক, যেটা একটু ম্যাচ করায়, কিন্তু যখন একটা অতিরিক্ত মাত্রায় ব্যথা হয় মাসিকের সাথে, তখন এটা আমরা অবশ্যই এটাকে আমাদের ভালো মতো পরীক্ষা নিরীক্ষা করে দেখা দরকার যে আসলে অন্য কোনো সমস্যা আছে কিনা। আপনি বলেছেন যে আপনার বয়স 32 এবং আপনার 2টা বাচ্চা আছে, আপনার কি কোনো বাচ্চা নষ্ট হয়েছিল কিনা সেটা আমরা জানিনি, এবং কোনো ডিএনসি ইতিহাস আছে কিনা। তো যাই হোক, আপনি এই বয়সে মাসিকের সাথে ব্যথা হলে আমরা কয়েকটা জিনিস
ধারণা করতে পারি যে যেটা তীব্র ব্যথা, যে মাসিক শুরু হওয়ার আগে ব্যথা শুরু হয়েছিল, মাসিক শুরু হওয়ার পরে ব্যথাটা আরও বেড়ে গিয়েছে এবং 2 মাসিকের মাঝখানেও ব্যথা কিছু থেকে যায় এবং স্বামী সহবাসে যদি আপনার ব্যথা অনুভূত হয় তাহলে আমরা ধরতে পারি যে আপনার অ্যাডিনোমায়োসিস বলে একটা সমস্যা আছে, সেরকম হতে পারে। জরায়ুর ভিতরে আপনার মাংসপেশির ভিতরে ওই মাসিকের রক্তগুলো জমা হয়ে সেই জিনিসটা হয়। তো এটা একটা কারণ হতে পারে। আরেকটা হতে পারে যে আপনার ইনফেকশন থেকে হতে পারে। অনেক সময় দেখা যায় যে আপনি যেহেতু বিবাহিত, অনেক সময় সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন থেকে থাকে, সেই ইনফেকশন থেকেও কিন্তু আপনার মাসিকের সময় কনজেস্টিভ টাইপ অফ হয়, যেটা ডিসমেনোরিয়া আমরা বলি বা ব্যথা, সেই ব্যথাটাও পরিলক্ষিত হতে পারে। তা আমি আপনাকে সাজেশন দিতে পারি যে আপনি একটা আলট্রাসোনোগ্রাফি করে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন, যাতে করে উনি আপনাকে দেখে দিতে পারে। কারণ কি সবসময় ব্যথা হলেই যে এটা স্বাভাবিক হবে তা না, আমরা অস্বাভাবিক ব্যথাকে অবশ্যই আমাদের নিরূপণ করতে হবে। তো আমি আপনাকে বলবো যে আপনি একজন অবশ্যই যেন একজন গাইনোকোলজিস্টের কাছে গিয়ে শরণাপন্ন হন। জি, আরও একজন দর্শক অপেক্ষায় রয়েছে। কে আছেন দর্শক? আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। আমি রোজিনা আক্তার, আমি বগুড়া শেরপুর থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম। আমি শুনছি, আপনাকে কি সমস্যা বলুন। জি, আমার মেয়ে বয়স 19 বছর চলতেছে। জি, ওর নিয়মিত পিরিয়ড হয় কিন্তু পরিমাণে কম হয়, 2 দিনের মধ্যে মোটামুটি শেষ হয়। এটা কি কোনো সমস্যা? 14 বছর বয়স, প্রথম থেকে এমন? না, প্রথম দিকে বেশ 8-10 দিন করে থাকতো, দিন যত যাচ্ছে তত আস্তে আস্তে কমে আসতেছে। মানে কত বছর হলো শুরু হয়েছে, কোন বয়স থেকে শুরু হয়েছে একটু জানাবেন? এটা 2-3 বছর থেকে এরকম। 2-3 বছর ধরে কি সমস্যা হচ্ছে নাকি 2-3 বছর ধরে শুরু হয়েছে? না, এই 2 বছরের মতো থেকে আপনার হচ্ছে রেগুলারই হয়, কিন্তু 2 দিন নেমে এসেছে, 2 দিনের মধ্যে শেষ হয়ে যায় এরকম। ওজন কত আপনার সন্তানের? ওজনটা তো হালকা পাতলা। হালকা পাতলা। খাওয়া দাওয়া কম করে, যে খাওয়া দাওয়া সহজে খাইতে চায় না। পিরিয়ডের সময় তলপেটে ব্যথা রয়েছে, আমার কোনো জটিলতা না, বা অন্য কোনো ব্যথা কিছু নাই, এমনিতে একটু ভালো লাগে না এরকম কিছু বলে, কিন্তু ব্যথাটা কিছু নাই। আচ্ছা, ঠিক আছে। এটা লাস্ট 2-3 বছর ধরে এই সমস্যাটা হচ্ছে, তাই তো? জি। কোন আলট্রাসোনোগ্রাম করেছেন? না, কোনো পরীক্ষা করা হয়নি। ডাক্তারের পরামর্শ নিয়েছে যে একটু খাওয়া দাওয়া ঠিক মতো করতে বলছে, সবজি এরকম। জি, আপনি আমাদের সাথেই থাকুন, আলোচনা করবার চেষ্টা করছি। আচ্ছা, ধন্যবাদ রোজিনা, আপনি অনেক দূর থেকে যুক্ত হয়েছেন। তো আপনি মেয়ের কথা বললেন, আমরা শুনলাম। তো ছোট মেয়েদের আপনি বলেছেন হালকা পাতলা, তো সেই জন্য আমি অত মানে গুরুত্ব দিতে চাচ্ছি না, কারণ আমার মনে হয় ওর হয়তো বা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকতে পারে, যেটা রক্তশূন্যতা। আমাদের বেশিরভাগ বাচ্চাদেরই দেখা যায় রক্তশূন্যতা থাকে, খাওয়া দাওয়া ভালো মতো করতে হবে, ঠিক আছে এটা। এবং ওর যদি অ্যানিমিয়া থাকে তা একটা ব্লাড টেস্ট করে দেখতে পারেন যে ওর রক্তশূন্যতা আছে কিনা। রক্তশূন্যতা থাকলে তাহলে সেটা আয়রন ক্যাপসুল খেলে পরে ওর রক্তশূন্যতা কাভার হলে অনেকটা ঠিক হয়ে যায়। কিন্তু আরেকটা কারণ, দীর্ঘদিন যদি বারবার প্রতি সাইকেলে যদি খুবই কমে আসতে থাকে এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে সাইকেলটাও প্রলংড হচ্ছে, মানে প্রতি মাসে না হয়ে 2-3 মাস পর পর হচ্ছে, এরকম যদি সূচনা হয় তাহলে পরে আপনাকে একজন গাইনোকোলজিস্টের কাছে যাবেন নিয়ে ওকে। এবং আমার অনেক ক্ষেত্রে আমাদের যেটাকে আমরা এন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম বলি, যে তার মানে হরমোনাল কিছু চেঞ্জের জন্য দেখা গেছে যে মাসিকের কিছু অনিয়ম সৃষ্টি হয়। তো এখনই এত ভাববার বিষয় নাই, আমার মনে হয় আপনি একটু ওর খাওয়া দাওয়াটার দিকে লক্ষ্য করুন এবং ওর রক্তশূন্যতা থাকলে সেটাকে কাভার করতে হবে আপনার খাওয়া দাওয়ার মাধ্যমে। পুষ্টিকর খাওয়া যেমন ডিম, দুধ এগুলো খাবে, শাকসবজি খাবে, কচু শাকে কিন্তু অনেক আয়রন আছে, সেগুলো খেতে পারে যাতে ওর আয়রনের ঘাটতি থাকলে সেটা পূরণ হয়। তো সে একটু দেখেন, আপনি কয়েক সাইকেল 6 মাস দেখেন, দেখার পরে যদি সমস্যা থাকতেই থাকে তাহলে পরে আপনি একজনের গাইনি বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। ধন্যবাদ। এই যে সমস্যাগুলোর কথা বলছি, একদম কম বয়সে বাচ্চাদের যখন পিরিয়ড শুরু হয় অনেকে কিন্তু কমপ্লেন করে, অভিভাবকরা শঙ্কিত থাকে যে বাচ্চাটির ইরেগুলার ভাবে কি কারণে মেনস্ট্রুয়েশন হচ্ছে, শুরু হচ্ছে প্রথম 2 বছর বা 1 বছর, এই ধরনের কমপ্লেনগুলো থাকে। আসলে শঙ্কিত হবার কোনো কারণ রয়েছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ। আসলে এটা আমরা কিন্তু প্রায় পাই, আমাদের কাছে আসেন মারা অস্থির হয়ে যে আমার মেয়ের পিরিয়ড শুরু হয়েছে, পিউবার্টি যেটাকে আমরা বলি, পিরিয়ড শুরু হয়েছে কিন্তু শুরু হওয়ার পর থেকে তার 2 মাস 3 মাস এখন গ্যাপ হচ্ছে, রেগুলার প্রতি মাসেই হচ্ছে না। তো আমি বা অনেকে দৌড়াদৌড়ি করে বিভিন্ন ডাক্তারের কাছে যান বা ওনাদের অস্থিরতা দেখে অনেকে হয়তো হরমোন জাতীয় ওষুধ তাদেরকে প্রেসক্রাইবও করে ফেলেন।
তো আমি একটু আপনাদেরকে আশ্বাসের সাথে বলতে চাই যে প্রথম যখন শুরু হয় একটা মেয়ের পিউবার্টিতে বা বয়ঃসন্ধিকালে মাসিকটা, তখন কিন্তু এটা আমাদের যেহেতু ব্রেন থেকে কন্ট্রোল হচ্ছে, ব্রেন এবং আমাদের ওভারি, ডিম্বাশয় এবং জরায়ুর সাথে একটা কানেকশন, এই সিস্টেমটা তৈরি হতে 2 বছর 3 বছর সময় লেগে যেতে পারে। তো আর যদি অন্য কোনো সমস্যা না থাকে, তো পিরিয়ডের এই অনিয়মগুলা নিয়ে এত ভাববার আসলে কোনো প্রয়োজন নাই, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। কিন্তু যদি এরকম হয় যে অনেক বেশি ব্লিডিং হচ্ছে, রক্তক্ষরণ এত বেশি যে তার আপনি ইতিহাস থেকে জানতে পারবেন যে তার হয়তো অনেক বেশি ঘন ঘন প্যাড চেঞ্জ করতে হচ্ছে বা প্যাডে ভেসে যাচ্ছে তার একদম, সেই সব যদি হয় তাহলে একটা ব্লাড টেস্ট করে দেখতে পারে যে এনিমিয়া, রক্তশূন্যতা হয়ে যাচ্ছে কিনা। আচ্ছা, মানে এই একটি জায়গায় আসলে অনেক অভিভাবকরা বোঝে না কি করবে, আবার অনেকে শঙ্কিত হয়ে বারবার চিকিৎসক বদলাতে থাকে। আমরা জানবো বিস্তারিত, একজন দর্শক অপেক্ষায় রয়েছে। কি আছেন দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। দুঃখিত, আপনার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। মানে আমরা যে প্রশ্নগুলোতে ছিলাম, আসলে অনেকে দেখা যায় বারবার পিরিয়ডের এত ওভারফ্লো, শিশুটি অ্যানিমিক হয়ে গিয়েছে কিন্তু বুঝিয়ে উঠতে পারেনি। আমাদের বাংলাদেশে নারীদের অ্যানিমিয়া হবার প্রবণতা অনেক বেশি, বিশেষ করে পিরিয়ড চলাকালীন সময় অস্বাভাবিক ব্লিডিং হবার কারণে। এগুলোর পেছনে কোনো সুনির্দিষ্ট কারণ রয়েছে কিনা, কোন খাদ্যাভ্যাসে নিজেকে অভ্যস্ত করবে, জানবো বিস্তারিত। তবে সময় আছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, সফি নিবেদিত বোনের কথা অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি সফি নিবেদিত মনের কথা অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোকরিফ, এবং আমার সাথে আছেন অধ্যাপক ডাক্তার মুসারাত সুলতানা সুমি, ভাইস প্রিন্সিপাল, ঢাকা মেডিকেল কলেজ। ম্যাম, বিরতির পর আবার স্বাগত ওদের আজকের আয়োজনে। বিরতির আগে যে প্রসঙ্গটি রেখে বিরতিতে গিয়েছিলাম সেই প্রশ্নে ফিরতে চাই। আসলে দেখা যায় যে অনেক কিশোরী অনিয়ন্ত্রিতভাবে পিরিয়ডের সময় ব্লিডিং হচ্ছে, মানে বারবার প্যাড বদলাচ্ছে, কিন্তু অনেকের দেখা যায় নিয়মিত ওষুধও খাচ্ছে কিন্তু কোন সময় অ্যানিমিক হয়ে গিয়েছে বিষয়টি বুঝে ওঠে না। আসলে অ্যানিমিয়া হয়েছে কিনা, বিশেষ কি ধরনের উপসর্গের মাধ্যমে বুঝবে, এবং খাদ্যাভ্যাসের কোনো বিশেষ ভূমিকা রয়েছে কিনা, এই উত্তরটি জানবো। কিন্তু একজন দর্শক অপেক্ষায় রয়েছে। কি আছেন দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনছি আপনাকে, বলুন কি সমস্যা। আমার মাসে মাসে পিরিয়ড হয় না। জি জি, বয়স কত আপনার? আমার বয়স 19 বছর। মাঝে মাঝে ইরেগুলার পিরিয়ড হচ্ছে, এবং সেটা কত বছর ধরে বা কত দিন ধরে? এটা মনে করেন আমার অনেকদিন থেকেই। মানে আমি তো জানতে চাচ্ছি বিষয়টা কি এমন যে আপনার 1 মাস হলো, 2 মাস হলো না, আবার 3 মাস পরে হলো? হ্যাঁ হ্যাঁ, এরকম আপা। ওজন কত আপনার? আমার ওজন 50 কেজি। 40 কেজি? 50 কেজি। 50 কেজি, 19 বছর বয়স। আচ্ছা, মানে আমার কোনো প্রশ্ন রয়েছে কিনা? উনি কি বিবাহিত? উনিকে 19 বছর বয়স, আপনি কি ম্যারিড? মানে হ্যাঁ, বিয়ে হয়েছে, আপনার সন্তান রয়েছে? দিন আপা, আমার এখন সন্তান হয়নি। আচ্ছা আচ্ছা, কতদিন বিয়ে হয়েছে? কত বছর হলো বিয়ের? বিয়ের প্রায় 6 বছর হয়ে গেল। 6 বছর। জি, মানে সন্তানটা কনসিভ করে না। কনসেপ্ট করছে না? কোনো আল্ট্রাসোনোগ্রাম বা বিশেষ করে চিকিৎসকের কাছে গিয়ে পরীক্ষা করিয়েছেন? না, এগুলো পরীক্ষা করায়নি, কিন্তু বিরাট কোনো কয়েকদিন আগে বিরাট খুবই ভালো ছিল, গায়ে রক্ত শূন্যতা হয়ে গেছে। আচ্ছা, কত মাত্রায় আছে এখন হিমোগ্লোবিন? এখন আছে আপনার 6 পয়েন্ট না 7 পয়েন্ট। আচ্ছা, এরপরে কোনো ওষুধ গ্রহণ করেছিলেন বা ইনজেকশন নিয়েছিলেন রক্ত বাড়ার জন্য? জি জি নিয়েছিলেন। জি, এই মুহূর্তে তারপরেও আপনার এই যে মানে 2-3 মাস পর পর আপনার পিরিয়ড হচ্ছে, এটাই এখন মূল সমস্যা আপনার, তাই তো? যে কেন কনসেপ্ট করছে না? কোনো দিন মনে করেন পেট উঁচু হয়ে যায়, মনে হয় যে পেশা পরীক্ষা করলে সন্তান ধরা পড়ে, অথচ পেট উঁচু হয়ে যায়। জি, আপনার জন্য শুভকামনা। আমরা আলোচনা করছি আপনার বিষয়টি নিয়ে, আপনি আমাদের সাথেই থাকুন। ম্যাম, এই বিষয়টা নিয়ে আলোচনা করবো, আরো একজন দর্শক অপেক্ষায় রয়েছে। কে আছেন দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। দর্শক নিশ্চয় শুনছেন আমাদের? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন কি সমস্যা। আমরা শুনছি ম্যাডাম, শুনছি আপনাকে। আমার মেয়ের সমস্যা, ওর বয়স 25 বছর। কি সমস্যা? বিবাহ হয় না, কিন্তু মেন্স হইলে 1 সপ্তাহ পর ভালো হয়। 7 দিন থাকে? জি, 7 দিন 8 দিন থাকে, মাঝে মাঝে একটু হয়ে আবার বন্ধ হয়, তারপরে অনেক ব্লিডিং হইতে থাকে। এভাবে 1 সপ্তাহ তারপরে 8 দিন লেগে যায় ভালো হইতে হইতে। কিন্তু যখন ওটা হয় তখন সে হাঁটতে কষ্ট হয়,
মানে একটু কেমন ভাবে জানি হাঁটে, স্বাভাবিক ভাবে হাঁটতে পারে মানে না। বেশি পরিমাণে ব্লিডিং এর কারণে হাঁটাচলা করতে সমস্যা হয়, বিষয়টা এমন তাই তো? জি জি। আর মানে এই যে 8 দিন করে হচ্ছে, অস্বাভাবিক হচ্ছে, এটার কারণে কি কখনো রক্ত পরীক্ষা করিয়েছেন বা অন্য কোনো পরীক্ষা করিয়েছেন কিনা, যে জরায়ুতে কি কোনো সমস্যা আছে কিনা, আল্ট্রাসোনোগ্রাম করিয়েছেন, চিকিৎসক দেখিয়েছেন? জি, একটা ডাক্তার মানে ডাক্তার দেখিয়েছিলাম, পরীক্ষা কি কি দিছিল করাইছিলাম, কিন্তু ওনারা ঔষধ দিছিল কিন্তু ভালো হয় নাই, বলছে যে কোনো সমস্যা নেই, জি কিন্তু তারপরও ভালো হচ্ছে না, ওই অবস্থাতেই আছে আর কি। জি, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি। দুটো প্রশ্নের উত্তর দেব। প্রথম যে প্রশ্নটি ছিল, প্রথম প্রশ্ন 19 যে বছর বয়স, 19 6 বছর বছর বয়স বিয়ে যে হয়েছে। বোন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, ওনারটা বলছি, আপনি তো বিয়ে হয়েছে 6 বছর বলেছেন, আপনার বয়স 19 বছর, তার মানে কি আপনার 13 বছর বয়সে বিয়ে হয়েছে? আমরা তো আসলে বাল্যবিবাহ, তো বাল্যবিবাহ কিন্তু আমি এখানে একটু অফ দ্য রেকর্ড বলতে চাই, আমরা একটু এনকারেজ করি না। বাল্যবিবাহের কারণে কিন্তু অনেক ধরনের জটিলতা হয়ে থাকে। আমি এই জন্য আমি সবার উদ্দেশ্যে, এটা যেহেতু মিডিয়াতে যাচ্ছে, সবাই শুনবে, আমি সবাইকে বলতে চাই সবার উদ্দেশ্যে যে বাল্যবিবাহতে আপনারা একদমই উৎসাহিত হবেন না। বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা থেকে শুরু করে জরায়ুর মুখের ক্যান্সারের একটা প্রধান কারণ কিন্তু বাল্যবিবাহ। তো যাই হোক মা, আপনি আপনার কথা বলেছেন, তো আমি শুনলাম যে আপনার তো বাচ্চাও কনসিভ করছে না, তার মানে আপনার প্রাইমারি সাব ফার্টিলিটিও আছে। তো এখানে আপনার দুইটা চিকিৎসা প্রয়োজন, একটা হচ্ছে আপনার মাসিকটাকে রেগুলার করা, আরেকটা হচ্ছে আপনার সন্তান ধারণের জন্য চিকিৎসা দেয়া। তো এখানে আমরা সন্তান ধারণের জন্য যখন চিকিৎসার কথা বলবো, তখন কিন্তু আপনি একা না, আপনার সাথে আপনার স্বামীরও কিছু পরীক্ষা নিরীক্ষা করা প্রয়োজন। হ্যাঁ, আপনার কিছু সমস্যা আছে সেটা থাকতে পারে, কিন্তু স্বামীদেরও যে সমস্যা থাকে না তা না, সেই জন্য দুজনকেই আমাদের পরীক্ষা করাটা জরুরি। এখানে আপনার যে মাসিকের অনিয়মটা বলেছেন, যে মাসিক 2-3 মাস পর পর হচ্ছে বা ঠিক মতো হচ্ছে না, এটা কিন্তু একটা কারণ যে আপনার হয়তো ডিম ফুটছে না। প্রতি মাসে ডিম যদি আমাদের রেগুলার মানে ফুটে, ডিম আমরা যেটাকে ওভুলেশন বলি, তাহলে পরে একটা মেয়ের কিন্তু মাসিকটা নিয়মিত হওয়ার কথা। আপনার যেহেতু মাসিকটা নিয়মিত না, আমরা ধরে নিতে পারি যে আপনার ডিম্বাণু ঠিক মতো ম্যাচিউর হয় না অথবা ফুটে না। তো এইটার জন্য পরীক্ষা আছে আমাদের, হরমোন টেস্ট, সেগুলো আমরা ওই যে আমি যেটা বলেছি, আপনি একজন গাইনি ভালো বিশেষজ্ঞ বা ইনফার্টিলিটি বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন, তাহলে পরে ওনারা আপনাকে সঠিক পথ নির্দেশনা দিতে পারবেন। কিছু হরমোন টেস্ট, ইভেন থাইরয়েড হরমোন বা আরও কিছু মহিলাদের হরমোন আছে, যেগুলো দেখে আমরা বুঝতে পারি যে আপনার কি ডিম্বাণু পরিপক্ক হচ্ছে কিনা। আর পাশাপাশি আপনার অনিয়মিতর জন্য আপনার সেখানেও আমরা কিছু হরমোন জাতীয় ওষুধ দিয়ে আপনার মাসিকটাকে রেগুলার করতে পারি সেই ক্ষেত্রে। আর যদি আপনার ডিম ফোটার সমস্যা থাকে, তাহলে সেটারও আপনার চিকিৎসা প্রয়োজন হবে, যে আপনার মাসিকটা রেগুলার হয়ে তারপরে আপনার প্রেগনেন্সি হওয়ার জন্য। আর পাশাপাশি আমি অনুরোধ করব যে আপনার স্বামীরও পরীক্ষা প্রয়োজন এই ক্ষেত্রে, তাহলে দুজনেরই পরীক্ষা করে নিলে আমরা ধরতে পারবো বিষয়টা। আর দ্বিতীয় যে প্রশ্ন করেছেন, যে আপনার মেয়ের বয়স 25 বছর এবং মাসিকের অনেক অনিয়ম আছে, তার বেশি হচ্ছে, মাঝে মাঝে অতিরিক্ত হয়ে যায়। আপনি বলেছেন যে কিছু টেস্ট করেছিলেন এবং সেখানে কিছু পাওয়া যায়নি। তো আমি বলতে চাচ্ছি যে আসলে এখানে আল্ট্রাসোনোগ্রাফিতে যদি কোনো ধরনের টিউমার বা কিছু না থাকে জরায়ুতে, তাহলে আমরা ধরে নিতে পারি যে আপনার মেয়ের হয়তো হরমোন জাতীয় কোনো সমস্যা থাকতে পারে। তো এটা তো আসলে এখানে এইভাবে বলা সম্ভব না, আপনি একজন গাইনি বিশেষজ্ঞের কাছে যাবেন, গেলে তারা সুন্দর মতো আপনাকে সেই চিকিৎসা দিতে পারবে। তবে মাসিক রেগুলার হওয়ার জন্য আমরা অনেক সময় কিন্তু পিল জাতীয় ওষুধ দিয়ে থাকি চিকিৎসা হিসাবে, এবং অতিরিক্ত রক্তক্ষরণ হলে তারও চিকিৎসা আছে। কারণ অতিরিক্ত রক্তক্ষরণে আপনি বলেছেন আপনার মেয়ের রক্তশূন্যতা হয়ে গেছে, এটা তো আসলে আমাদের কাম্য না। রক্তশূন্যতা যাতে না হয়, অতিরিক্ত ব্লিডিং যাতে না হয়, সেটা দ্রুত ব্যবস্থা আসলে নেওয়া প্রয়োজন। কেন রক্তশূন্যতা আমাদের শরীরে অনেক ধরনের শারীরিক সমস্যা তৈরি করতে পারে, ইভেন হার্টেরও সমস্যা করতে পারে। সেই জন্য দ্রুত আপনার রক্তশূন্যতাকে চিকিৎসা করতে হবে, ওষুধের মাধ্যমে হোক, খাওয়ার মাধ্যমে হোক, প্লাস প্রয়োজন সাপেক্ষে রক্ত দেওয়া লাগতে পারে অনেক সময়। সেই জন্য আমি বলবো দ্রুত ব্যবস্থাগুলো নেওয়া প্রয়োজন। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এই যে দর্শকরা এত এত ফোন দিচ্ছে, দর্শকদের নানাবিধ সমস্যা। একটা দর্শক কমপ্লেন করছিলেন যে তার একটি মেয়ে রয়েছে 25 বছর বয়স, বারবার ব্লিডিং হচ্ছে এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অনেক সময় রক্ত শূন্যতা হচ্ছে, আর পিরিয়ড চলাকালীন সময় দেখা যাচ্ছে সঠিকভাবে হাঁটতে পারছে না। একটি জায়গায় আমরা বলতে পারি যে আমরা তো সোফির প্রোগ্রাম করছি, সোফি এমন একটি স্যানিটারি ন্যাপকিন নিয়ে এসেছে যেটিতে আসলে সফট প্যাড প্রযুক্তি রয়েছে, যেটিতে বাইরে যে আস্তরণটা সেটি খুব চাইলেই একদম
খুব ইজিলি ব্যবহার করতে পারবে। আমি একটু খুলে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং অবশ্যই সেটা কতটুকু বাতাস সমৃদ্ধ কিনা, অ্যান্টিব্যাকটেরিয়াল ইফেক্ট আছে কিনা, এই বিষয়গুলো মাথায় রেখে প্রত্যেকের ব্যবহার করাটা খুব বেশি জরুরি। যে প্রসঙ্গে ছিলাম আমরা, যে অ্যানিমিয়া হবার যে প্রবণতা, অবশ্যই অ্যানিমিয়া নিয়ে ভাবাটা জরুরি। এই প্রসঙ্গটাতে আপনাকে যে প্রশ্নটা রেখেছিলাম সেটার উত্তরটা একটু জানতে চাই। অ্যানিমিয়া নিয়ে ভাবা এই জন্য প্রয়োজন যে অ্যানিমিয়া, আমি বলেছি একদম ছোট করে উত্তরটা দেব, আলোচনা শেষ সবকিছুর মূলে কিন্তু রক্তশূন্যতা। মনে করেন আপনি দুর্বল লাগা, মাথা ঘুরে পড়ে যাচ্ছে মেয়েটা, অথবা উঠে দাঁড়ালে চোখে অন্ধকার দেখছে, সেই ক্ষেত্রে আপনাকে অ্যানিমিয়া ডিটেক্ট করতে হবে যে তার অ্যানিমিয়া আছে কিনা। আমাদের দেশে কিন্তু 70% মেয়েই পুষ্টিহীনতায় ভুগছে, এবং পুষ্টিহীনতা আমাদের যেমন শরীরের ক্ষতি করছে, ইভেন হার্ট বলেন, কিডনি বলেন, আমাদের ব্রেইন, সব কিছুই কিন্তু রক্তশূন্যতার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই 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 অর্গ্যানগুলো ভালো মতো কাজ করতে পারবে না। সেই জন্য তখন সব দিক থেকে আপনি দুর্বল লাগা থেকে শুরু করে ইভেন হার্ট ফেলিওরও হয়ে যেতে পারে, যা কারো যদি দীর্ঘমেয়াদী রক্তশূন্যতা থাকে। নিশ্চয়ই এই জায়গাটাতে যদি আমরা সুরক্ষিত থাকতে পারি এবং সচেতন হতে পারি, তাহলে হয়তো নানাবিধ জটিলতা থেকে নিজেকে সুরক্ষিত রাখা সম্ভব। একদম আলোচনা শেষ প্রান্তে আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে প্রত্যেকটি দর্শককে উপকৃত করবার জন্য। ধন্যবাদ ডক্টর অর্থী, এবং আমি জিটিভিকে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই। আপনারা এত সুন্দর একটি অনুষ্ঠানের মাধ্যমে আমাদের মা বোনদেরকে সচেতন করছেন, তাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করছেন। জিটিভিকে আন্তরিক ধন্যবাদ, এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আজকে সুফি মনের কথা চ্যালেঞ্জ ছোট্ট করে জানিয়ে রাখতে চাই, অবশ্যই আপনার গোপন অঙ্গটিকে সুরক্ষিত রাখবার জন্য সচেতন হন এবং কোন ধরনের স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করছেন, তাতে করে সফির মতো সফট টপ প্রযুক্তি রয়েছে কিনা, এবং সেই সাথে আপনার অন্তর্বাসটি কি ধরনের ব্যবহার করছেন, সেটাতে বাতাস চলাচল করছে কিনা, এবং অবশ্যই সেটা সুতি কিংবা সফট কিনা, সেই বিষয়গুলো মাথায় রাখুন। এবং অবশ্যই এটি এই ছোট ছোট পরিবর্তনগুলো আপনার পুরো পিরিয়ড চলাকালীন সবাই আপনাকে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে সহায়তা করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জিটিভির সাথেই থাকুন।